তড়িৎ গতিতে পেছনে ফিরল নীতি। লোকটা অনুমতি চাইছে। সে কি জানে না নীতি সেই ভালোবাসার প্রথম দিন থেকেই নিজ থেকে অনুমতি দিয়ে রেখেছে। সে তো জানে তাকে নীতি প্রচন্ড রকমের ভালোবাসে, জেনেও চাইছে অনুমতি। জ্বরটা কি কমেছে? রোহান ঘুমিয়েছিল। নীতির ফোন কল পেয়ে ঘুমটা ভাঙল। নীতির কথায় রোহান কপালে হাত রাখল, হালকা গরম অনুভব করলো। তারপর বলল, আছে একটু জ্বর জ্বর। খেয়েছেন সকালে? রোহান পাশে থাকা অ্যালার্মটার দিকে তাকালো। 6টা বেজে 25 মিনিট। এত সকালে কে খায়? মাত্র 6টা 25 বাজে নীতি। এত সকালে কি আমি কখনো খাবার খাই? আর 5টা সকালের মতো কি আজকের সকাল? কেন, আজ কি সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠছে নাকি? না, তা তো ওঠেনি। তবে আপনার শরীরটা তো ভালো না, এখনও নিশ্চয়ই শুয়ে আছেন। তোর ফোনটা না আসলে 10টা অবধি শুয়ে থাকতাম। উঠুন, খাবারটা একটু গরম করে খেয়ে নিন। আলসেমি লাগছে রে, এই খাবার গরম করতে হবে দেখে খেতেও ইচ্ছা করছে না। রান্না তো আর করতে হবে না, চুলায় না পারলে ওভেনে দিয়ে কোনো রকম গরম করুন। ফ্রিজের খাবার গরম না করে খাওয়া উচিত না। তাহলে তুই এসে গরম করে দিয়ে যা। আমি যেতে পারলে গিয়ে গরম করেই আপনাকে খাইয়ে আবার রান্না করে দিয়ে আসতাম, কিন্তু সেটা সম্ভব নয়। কেন রে, কোন মহাকাজে আছিস যে আসতে পারবি না? ভার্সিটিতে অ্যাডমিট হতে হবে। ও আচ্ছা, কখন যাবি? 8টা বাজলেই। সাথে কে কে যাবে? আব্বু আর ভাইয়া। তোর বাপের কি আজ ভার্সিটির ক্লাস নেই? আচ্ছা, মিস করবে। তোর বাপের চাকরিটা খেয়ে নিতে হবে দেখছি। নীতি ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কেন? এই যে তোর বাপ ক্লাস বাদ দেবে তোর জন্য, কত স্টুডেন্টের পড়াশোনায় ক্ষতি হবে এই ক্লাস মিস হয় জানিস? আশ্চর্য, অন্য টিচার নেবে আব্বুর বদলে? চুপ, তোর বাপকে ক্লাস নিতে বল গিয়ে। আর নেহালের কি ক্লাস নেই? আহারে, তারা কি সাধ্যে ক্লাস মিস করে নাকি? আমার জন্যই তো দিবে, মাত্র একদিনে তো তেমন আহামরি ক্ষতি হবে না। লাভ ক্ষতি বুঝিস নাকি? যদি বুঝতি তাহলে একজনের যে এত বিশাল ক্ষতি হচ্ছে সেটা বুঝতি। নীতি একগাল হাসলো, তবে শব্দ হলো না। পরক্ষণেই ভ্রু কুচকে বলল, কার বিশেষ ক্ষতি হচ্ছে? রোহান ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, বুঝিসনি এখনো কার ক্ষতি হচ্ছে? আমি নিশ্চিত তুই এতক্ষণে বুঝে গেছিস। সত্যি বুঝিনি। দুঃখিত, আমি তোর বাপের মতো টিচার নই, সেই জন্য ভেঙে ভেঙে বুঝাতে পারবো না, অত ধৈর্যও নেই আমার। শোন একটা কথা। বলুন, শুনছি। দেখে শুনে যাবি। আর নিলয় কি এখনো তোকে বিরক্ত করে? নাম্বার চেঞ্জ করেছি তো, হয়তো এই নাম্বারটার হদিশ এখনো পাইনি, দেখেই বিরক্ত করতে পারছে না। বিরক্ত করলে আমাকে জাস্ট জানাবি। নিলয়ের 14 গোষ্ঠীর বাতি নিভানোর ব্যবস্থা আমি করে আসবো। আচ্ছা আচ্ছা, সে নয়তো জানাবো। এখন খাবারটা গরম করে খেয়ে ওষুধটা খেয়ে নিন। রাখছি এখন। আল্লাহ হাফেজ। নীতি ফোনটা কেটে দিয়ে খাবার টেবিলে গিয়ে বাপ ভাইয়ের সাথে খাবারটা খেয়ে নেয়। তারপর 8টা বাজলে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। রুয়াদ সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে ওয়াশরুম ঢুকে গোসলটা সেরে নিল। রান্না করার সময় আজ ঘামে পুরো কাহিল হয়ে গিয়েছে। গোসল না করলে টিকা বড় দায় হয়ে পড়বে। গোসল সেরে শুতে একটা কাপড় পরে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। সর্বপ্রথম চোখ যায় বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত সাফায়েতের উপর। 2 হাত গালের নিচে গুটিসুটি হয়ে শুয়ে আছে। কি নিষ্পাপ বাচ্চাই না লাগছে দেখতে। রুয়াদের একান্তই ব্যক্তিগত এই পুরুষটি। যখনই রুয়াদ ভাবে এ কথা, তখনই ভালো লাগার এক শিহরণ বয়ে যায় সারা অঙ্গ জুড়ে। রুয়াদ ভেজা কাপড়গুলো বেলকনিতে মেলে দিয়ে সাফায়েতের কাছে আসে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে রুয়াদের। রুয়াদ সেই ভেজা চুল সাফায়েতের মুখের উপর ধরে। টপ টপ করে পানি সাফায়েতের মুখের উপর পড়তে লাগলো। সাফায়েত চোখ মুখ কুঁচকে ফেলল। ঘুমন্ত অবস্থায় থেকে একবার মুখের পানি মুছে ফেলল। রুয়াদ মুখ চেপে হাসল সাফায়েতের কাণ্ডে। সাফায়েত ফের মুখ ভেজে অনুভব করতেই এবার চোখ মেলে তাকালো। রুয়াদকে এক হাতে ভেজা চুল ধরে থাকতে দেখে আর আরেক হাতে মুখ চেপে হাসতে দেখে বুঝতে আর বাকি রইল না এটা রুয়াদের কাণ্ড।
সাফায়েতকে চোখ মেলে তাকাতে দেখে রুয়াত উঠে আসতে চাইলে সাফায়েত হাত টেনে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। রুয়াত ভরকে চায়, উঠে আসতে চাইলে সাফায়েতের আরও চেপে ধরে। রুয়াত মাথা উঁচু করে সাফায়েতের মুখের দিকে তাকিয়ে বলে, ছাড়ুন তো, সাত সকালবেলা কি শুরু করলেন? সাফায়েত এক আঙুল দিয়ে রুয়াতের গালে স্লাইড করতে করতে বলে, সেম কোয়েশ্চেন আমার শোনা। সাত সকালবেলা কি শুরু করলে? আমাকে জ্বালাচ্ছ কেন? রুয়াত অবাক হবার ভান করে বলল, কি? আমি আপনাকে জ্বালাচ্ছি? তা নয়তো কি? ভুল, আমি মোটেও আপনাকে জ্বালাইনি। এবার ছাড়ুন তো দেখি, এত বেলা অবধি কেউ ঘুমায়? আমি যে একা একা সকালে এত খেতে খুঁটে রান্না করলাম, আপনার কি উচিত ছিল না আমাকে সাহায্য করা? হ্যাঁ তা বটে, উচিত ছিলই, কিন্তু তুমি আমাকে ডাকলে না কেন? এত ডাকা লাগবে কেন? আপনার কি মাথায় ঘিলু নেই নাকি? জানেন না আপনার বউ সকালে উঠে রান্না করে, ফজরের নামাজ পড়ার পর কিসের ঘুম আপনার? দুঃখিত বউ, আর এমন ভুল হবে না। এবারের মতো ক্ষমা করে দাও আমাকে। সে না হয় দিলাম। এবার উঠুন, ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি চললাম। ভার্সিটি যেতে হবে তো নাকি? যাও খাবার বাড়ো, আমি আসছি। রুয়াত নিচে আসলো। খাবার টেবিল সাজাতে গিয়ে দেখে সাদমান এখনো সোফায় আধো শোয়া হয়ে শুয়ে ফোনে কথা বলছে। রান্না করতে আসার পরেই রুয়াত দেখেছে সাদমান ফোনে কথা বলছে। এখন বাজে 9:15। দীর্ঘ 2.5 ঘন্টা ধরে কথা বলছে এই ছেলে, ভাবা যায়। রুয়াত প্লেটে রুটি বাড়তে বাড়তে সাদমানের উদ্দেশ্যে বলে ওঠে, ভাইয়া আজ কি ব্রেকফাস্ট করার ইচ্ছে আছে নাকি নেই বলুন তো? সাদমান রুয়াতের দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে বলল, এই তো রোয়াত, আর 5টা মিনিট। সেই কখন থেকেই তো শুনছি, আর 5 মিনিট আর 5টা মিনিট বলতে বলতে তো 2.5 ঘন্টা কাটিয়ে দিলেন। বলছি কি, ফোনে আর কত ব্যালেন্স আছে? না মানে সব টাকা শেষ হলেই কি ফোনটা কাটবেন? সাদমান শোয়া থেকে উঠে বসে ফোনটা রুয়াতের দিকে তাক করে বলল, আমি তো মেসেঞ্জারে কথা বলছি রোয়াত, আমার টাকা কাটছে না। রুয়াত তপ্ত শ্বাস ফেলল। মেসেঞ্জারেও যে কথা বলা যায় টাকা ছাড়া, তা তো ভুলেই গিয়েছিল রুয়াত। খাবার বেড়ে বসে রইল এক ভাইয়ের আসার আর আরেক ভাইয়ের ফোন কল শেষ হবার। সাফায়েত ফ্রেশ হয়ে আসলো। রুয়াতের পাশের চেয়ার টেনে বসতে বসতে বলল, ঝটপট খাবার দাও, বেরোবো। রুয়াত খাবারের প্লেটটা এগিয়ে দিতে দিতে বলল, কোথায় যাবেন? সাফায়াত খাবার মুখে নিতে নিতে বলল, ভার্সিটিতে। কিন্তু আজ তো আপনার অফ ছিল। হ্যাঁ, তবে সামনে ভার্সিটিতে অনুষ্ঠান আছে তো, তার প্ল্যান করতে হবে, সেজন্য সাইফুল স্যার যেতে বলল। ও, ফিরবেন কখন? বিকেল হতে পারে। আর তুমি বসে আছো কেন? খাওয়া শুরু করো। রুয়াত সাদমানের দিকে তাকালো, বলল, ভাইয়া হলো আর কতক্ষণ? সাদমান এবার ফোনটা কেটে পকেটে ভরে মাথায় চুলগুলো পেছনে ঠেলে দিতে দিতে একগাল হেসে এগিয়ে আসলো। চেয়ার টেনে বসতেই রুয়াত খাবারের প্লেটে এগিয়ে দিল। সাদমান খাওয়া শুরু করলো। সাফায়াত খাবার শেষে এঁটো হাত ধুতে ধুতে বলল, রুয়াত, তোমার কি একটা গান মনে আছে? রুয়াত খেতে খেতে বলল, কোন গান? আরে ওই যে গানটা, প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে আর ছাড়ে না। গানটা বেশ শ্যুট করছে সাদমানের উপরে। সাদমান আর চোখে তাকালো। পানির গ্লাসটা নিয়ে পানি খেয়ে বলল, তুমিও করো প্রেম ব্রো। না তো নেই, আমার প্রেম নিয়ে কথা বলবে না। আমি প্রেম করিনি, আমি বুক ফুলিয়ে বিয়ের প্রপোজাল নিয়ে গিয়েছি। সাফায়াত টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, আর আমি বুঝি প্রেম করে তারপর বিয়ে করেছি? না, তেমন না বিষয়টা। তুমি তো রাজিই ছিলে না। আমি আর খালামণি তোমাকে ধরে বেঁধে নিয়ে গেলাম, ভুলে গেলে? রুয়াত প্লেটে হাত ধুয়ে সাফায়েতকে শুনিয়ে সাদমানকে বলল, সত্যি ধরে বেঁধে নিয়ে গিয়েছিলেন ভাইয়া? সে আর বলতে নাকি। বাজে কথা বলবি না সাধু, মোটেও এটা সত্যি না। আমি যেতে না চাইলে পারতি আমাকে বিয়ে অবধি নিয়ে যেতে? ও মা, পারতো না বুঝি তারা? অবশ্যই পারতো না। ওকে, এখন যে ভার্সিটিতে যাচ্ছেন, বাসায় আর ফিরবেন না? কেন? কেন বোঝেন না? আপনি তো আমাকে বিয়ে করতে চাননি, তো আর বাসায় এসে কি করবেন? আরেকটা বিয়ে করবো তাহলে? রুয়াত অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো। সাফায়াত বাঁকা হেসে ফের বলল,
তুমি অনুমতি দিলে ট্রাস্ট মি, দ্বিতীয় বউ আনতে আমার অসুবিধা নেই। তুমি তাড়িয়ে দিলে তার কাছে যাব, আর সে তাড়িয়ে দিলে তোমার কাছে আসব। একদিন তোমার সাথে তো আরেকদিন। জাস্ট শাট আপ। রুয়াদ তাতে দাঁত চেপে বলল কথাটা। সাদমান সে নিজের মতো করে খাবার খাচ্ছে ঝটপট, কারণ খাবারটা শেষ হলে সে আবার কথা বলতে পারবে রচনীর সাথে। সাফায়েত বসা থেকে উঠে রুয়াদের কাঁধে হাত রেখে একগাল হেসে বলল, আসছি, ওর কথায় কান দিও না। মেন্টালি সিক ও এখন। প্রেম প্রেম ভাবতো। আমরাও চাইলে পারতাম এভাবে রিলেশন করে তারপর বিয়ে করতে। তার থেকে এটা বেটার না? বিয়ের পর চেনা ও জানা একে অপরকে। জলদি ফিরবেন, অপেক্ষায় থাকবো। সাফায়াত চলে গেল। সাদমানও খাবারটা খেয়ে নিচের রুমে চলে গেল। রুয়াদ এটো থালা বাসন ধুয়ে শাশুড়িকে কল দিল। নীতির সাথে নেহাল আর তার বাবা এসেছে। ভর্তির সব কাজকর্ম কমপ্লিট করিয়ে নেহাল ভার্সিটিতে আসলো। নীতিকেও এনেছে সাথে সাইফুল ইসলাম। হলরুমে অপেক্ষায় ছিল সাফায়াত সহ রোহান ও অনেক টিচাররা। সাইফুল ইসলাম আসতেই তিনি সাফায়াতকে সব বুঝিয়ে দিল আর বলল ছেলেপুলেদের কাজগুলো ভাগ করে দিতে। সাফায়াত সবাইকে 4 কাজ ভাগ করে দিল। রোহানকে প্যান্ডেলের দায়িত্ব দিল আর নেহালকে খাবারের। নীতি চুপচাপ বসেছিল। রোহান নীতিকে দেখা মাত্রই এগিয়ে আসলো, বলল, কিরে কাজ শেষ? নীতি রোহানের দিকে তাকালো, মুখে এক চিলেতে হাসি ফুটিয়ে বলল, জ্বর কি এখনো আছে? না নেই। বল, কাজ কি শেষ? বাসায় না গিয়ে এখানে কেন? আব্বু নিয়ে আসলো আর শুনলাম আপনিও আসছেন, সেজন্য আপনাকে দেখার লোভ সামলাতে না পেরে চলে আসলাম। লোভী মেয়ে। হ্যাঁ, তা বলতে পারেন। একদিন এই লোভের সব সীমা অতিক্রম করে আপনাকে নিয়ে হারিয়ে যাব। তাই বুঝি? তাই। কিছু খাবি? অসুস্থ আমি নাকি আপনি? কথাটা জিজ্ঞাসা করার কথা কার, আমার নাকি আপনার? কি করবো বল, তুই তো জিজ্ঞেস করছিস না। আচ্ছা বলুন, কি খাবেন? কষা মাংস, সাদা ভাত, ডাল, ভর্তা, চিংড়ি ভুনা। এখন আমি পাবো কোথায়? অর্ডার দেন। ও, তোর হাতে খাবো। বাসায় যাবি এখন? গিয়ে রান্না করবি, আমি সন্ধ্যার দিকে এসে খাবো। আচ্ছা, আমি তাহলে বাসায় যাচ্ছি এখন। নোমান দিয়ে আসবে, যা। নীতি চলে গেল। সাফায়াত এসেছিল এদিকটায়। রোহান আর নীতিকে দেখে চলে যেতে নিয়েছিল। রোহান ডেকে উঠল, বলল, কিছু বললেন স্যার? সাফায়াত পিছু ফিরে বলল, কি বললেন? ইনভাইট করার ছিল তোমাদের। রোহান ভ্রু কুঁচকে বলল, কিসের? বাবা হতে যাচ্ছেন নাকি? কংগ্রেস স্যার। সাফায়াত মুখে বিরক্তিকর ভাব ফুটিয়ে বলল, শারাপ। বাবা হতে গেলে তোমাদের ইনভাইট করব কেন? তাহলে কিসের ইনভাইট? মাথা চুলকে ভাবুক হয়ে বলল রোহান। সাফায়াত সামনে ফিরে যেতে যেতে বলল, কাজের ইনভাইট করতে এসেছিলাম, কাজগুলো চটজলদি করো, হাতে সময় কম। রোহান ঠায় দাঁড়িয়ে থেকে সাফায়াতের যাওয়ার পানে তাকিয়ে রইল। কাজের জন্য এত ঘটা করে বলতে হয়? সাত সন্ধ্যা। রুয়াদ বসে আছে বেলকনিতে, দৃষ্টি তার সুদূর আকাশে। হাতের মুঠোয় বন্দি মুঠোফোন। একটু আগে সাফায়াত ফোন করে জানালো তার ফিরতে 9টা কি 10টা বাজবে। সাদমান বিকেল হতেই বেরিয়ে গেছে বাসা থেকে। বিয়ের শপিং করতে গেছে রজনীকে নিয়ে। রুয়াদকে বলেছিল সাথে যেতে, কিন্তু রুয়াদ মানা করেছে। সাফায়াত নেই, সে যাবে না। আর তাছাড়া বিয়ে সাদমান রজনীর, সেখানে শপিং ওদেরই আগে করা উচিত। বানানোরও ঝামেলা, সময়ের ব্যাপার আছে। রুয়াদদের তো আর সেসব নেই। পুরো বাড়িতে একা আছে রুয়াদ। বাহিরে মৃদু মন্দু বাতাস বইছে। শরীরটাও কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে। শরীরে ওড়নাটা ভালোভাবে জড়িয়ে রুমে আসলো। কেমন খারাপ খারাপ ভাব লাগছে। বালিশটা ঠিক করে শুতেই কেমন ঘুম চলে আসলো। সাদমান রজনীকে তার বাসা থেকে শপিং করার জন্য বসুন্ধরা চলে আসে। রজনী অফ হোয়াইট কালারের একটা বেনারসি ধরল। সাদমান ভ্রু কুচকালো সেটা দেখে, বলল, বিয়েতে অফ হোয়াইট কালারের শাড়ি পরবেন। রজনী সম্মতি জানিয়ে বলল, কেন?
সিরিয়াসলি আপনি বিয়েতে বিবাহিতার শাড়ি পরবেন? আমার সাথে থাকার প্ল্যান আছে নাকি নেই বলুন তো রজনী। আশ্চর্য, থাকা না থাকার কথা কেন আসছে? তো আসবে না আমাদের বিয়ে? আমার কতদিনের ইচ্ছে আপনি বিয়েতে লাল টুকটুকি শাড়ি পরে আমার জন্য অপেক্ষায় থাকবেন, আর আমি আপনাকে নিতে আসবো। বিয়ের মানেই তো লাল। লাল কিসের প্রতীক জানেন? রক্তের প্রতীক, বিচ্ছেদের প্রতীক, হারানোর প্রতীক। আই হেট রেড। আর সাদা শুভ্রতার প্রতীক। এটাই প্রচণ্ড রকমের স্নিগ্ধতা মিশে থাকে। লজিক দেখাচ্ছেন? আচ্ছা যান, মেনে নিলাম। এখন আপনার সাথে ম্যাচ করে আমিও অফ হোয়াইট শেরওয়ানি নিব। না, পিঙ্ক কালার নেবেন, একদম মানাবে। সাদমান মুখ বাঁকিয়ে শেরওয়ানের কালার দেখতে দেখতে বলল, আন্টি আমার খালামনির মতো আপনার মুখে মধু দিতে ভুলে গেছিল নাকি? ব্রো আগে এমন কাঠকট্টা ছিল, এখন অবশ্যই ব্রো রোয়াতের সংস্পর্শে এসে ভালোই উন্নত হয়েছে। আমাকে মধুর বদলে করলার রস খাওয়ানো হয়েছিল, সেজন্য করলার মতো এমন তিক্ত। সমস্যা নাই, পার্ট নাইটে মধু খাইয়ে মিটি করে নেব মুখ। ঘাড় বেঁকিয়ে চোখ টিপে রচনীর দিকে মুখ করে কথাটা বলে সাদমান। রচনী রাগে চোখে তাকায়। সাদমান রচনীকে আরেকটু রাগানোর জন্য বলল, মিস রজনী, আই নট হোয়াট মধু। রচনী তর্জনী তুলে দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ কেনাকাটা শেষ করুন, মধু জন্মের মধু খাইয়ে দিব। সাদমান উৎসুক চাহনি নিয়ে বলল, রিয়েলি ফানি খাওয়াবেন? আই লাভ হানি। রজনী দীর্ঘ লম্বা একটা শ্বাস নিল। লোকটার ওপর ভীষণ রাগ লাগছে তার। নিজের রাগটা কন্ট্রোল করলো কোনো মতে। তারপর শান্ত স্বরে বলল, একটু তাড়াতাড়ি কেনাকাটা শেষ করুন সাদমান, বাসায় তো ফিরতে হবে। রুয়াত একা বাসায়, সাফায়েত ফেরেনি। সাদমান শেরওয়ানির শাড়ি দোকানদারকে প্যাকেট করতে বলে বলল, ব্রো বাসায় ফিরিনি? না। কেনাকাটা তো শেষ, চলো যাওয়া যাক। তোমায় বাসায় পৌঁছে দিয়ে আমি যাব। সাদমান রচনীর হাত ধরে বেরিয়ে আসলো শপিং মল থেকে। গাড়ি চালিয়ে রচনীকে বাসায় পৌঁছে তৎক্ষণাৎই দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাসার সামনে আসে। তারপর গাড়িটা সাইডে রেখে সদর দরজার সামনে আসতেই দেখে দরজাটা ভেতর থেকে বন্ধ করা। সাদমান কয়েকবার দরজা ধাক্কিয়ে রুয়াতের নাম ধরে ডাক দিল, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সাদমান রুয়াতের ফোনে ফোন কল লাগালো, ফোনও রিসিভ হচ্ছে না। বেশ অনেকবারই ট্রাই করলো, কেমন চিন্তাও হচ্ছে। রুয়াত তো এমন না, ফোন তো সবসময় তার নিজের সাথেই থাকে, যখন ফোন দেয় রিসিভ হয়। সাদমান সাফায়েতকে ফোন করলো। সাফায়েত ভার্সিটির মাঠে চেয়ারে বসে লিস্ট থেকে দেখে সব চেক করেছিল। পাশে নেহাল সাফায়েতের মুখের দিকে তাকিয়ে আছে। রোহান প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছে। নিয়ে আসা লোকগুলো প্যান্ডেল তৈরি করছে। আকস্মিক সাফায়েতের ফোন বেজে ওঠে। সাফায়েত আর চোখে ফোনের দিকে তাকিয়ে লিস্টটা নেহালের হাতে দিয়ে বলল, চেক করো, আমি আসছি। নেহাল লিস্টটা হাতে নিয়ে চেক করতে লাগলো। সাফায়েত ফোনটা সাইডে এসে রিসিভ করে বলল, হ্যাঁ সাদমান বল। সাদমান ওপাশ থেকে অস্থির কণ্ঠে বলল, ব্রো আমি তো বাসায় এসেছি। তো ভিতরে ঢুকতে পারছি না। কেন? রুয়াত তো দরজা খুলছে না, কতবার ডাকলাম, ফোনও করলাম রিসিভ হচ্ছে না। তোমার কাছে তো এক্সট্রা চাবি আছে, বাসায় আসো তাড়াতাড়ি। চমকে উঠল সাদমানের এমন কথা শুনে সাফায়াত। ফোন কাটার আগে বলল, 5 মিনিট অপেক্ষা কর, আমি আসছি। ফোনটা কেটে নেহালের সামনে এসে অস্থির কণ্ঠে বলল, নিহাল। নেহাল মাথা উঁচু করে বলল, হ্যাঁ স্যার বলুন। আমাকে আর্জেন্ট বাসায় যেতে হবে, তোমরা সবটা সামলে নিতে পারবে? হ্যাঁ স্যার পারবো, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তাহলে আমি আসছি। সাফায়েত হন্তদন্ত হয়ে চলে গেল। রোহান এগিয়ে এসে বলল, স্যার চলে গেল কেন? মনে হলো বাসায় কিছু হয়েছে। কি হয়েছে? রুয়াত ঠিক আছে? মুখ ফসকে বলে ফেলল রোহান রুয়াতের কথাটা। নেহাল তাকালো রোহানের মুখপানে। রোহানকেও তো পুরোপুরি দোষ দেওয়া যায় না, ভালোবাসা জিনিসটাই তো এমন, ভোলা কি এতই সহজ?
রোহান মুখটা কাচুমাচু করে বলল, সরি, আসলে বুঝি আমি তোকে রোহান। ভালোবাসার মানুষকে বলা খুবই কঠিন। স্যারের বাসায় কি হয়েছে জানি না। আই থিঙ্ক